সুপ্রিয় বিদ্যার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে যুক্ত হয়েছি কানিস ফাতেমা, লেকচারার, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ, বাবুগঞ্জ, বরিশাল থেকে। আশা করি সকলে ভালো আছো এবং ভালোভাবে পড়ালেখা করছো। আজকে আমাদের বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দ্বিতীয় পত্র। এর থেকে আমরা আজকে পাঠ করব দ্বিতীয় অধ্যায়ের সালতানাত যুগের ইলতুৎমিশকে। এই ইলতুৎমিশকে পড়লে আজকে তোমরা যা যা শিখবে: ইলতুৎমিশের পরিচয়, সিংহাসন আরোহণ, বিদ্রোহ দমন, শাসন ব্যবস্থা, কৃতিত্ব, প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে ইলতুৎমিশ কেমন ছিলেন এবং ইলতুৎমিশের মৃত্যু, এই সবগুলো তোমরা শিখতে পারবে। আমরা প্রথমেই ইলতুৎমিশের পরিচয়টা একটু জেনে নেই। পাশে ইলতুৎমিশের একটা ছবি দিছি, এই ছবিটা তোমরা দেখো এবং পরিচয়টাও এর সাথে সাথে একটু মাথায় রেখো। প্রথমে আসি, তার নাম নিয়ে একটু আলোচনায় আসি। তার সময়ের যে সমস্ত লেখা পাওয়া গেছে বা তার সময়ের যে সমস্ত মুদ্রা পাওয়া গেছে, সেই সমস্ত মুদ্রা এবং লেখার থেকে বিভিন্ন নামের উল্লেখ পাওয়া গেছে তার। এর মধ্যে আলতামাস, আলতুৎমিশ, ইলতুৎমিশ ইত্যাদি। তার প্রকৃত নাম শামসুদ্দিন ইলতুৎমিশ। ঐতিহাসিক লেনপুলের মতে ইলতুৎমিশ তুর্কি শব্দ, এর অর্থ ফরিয়াদিকে সাহায্য করা। দিল্লির তুর্কি শাসক বংশের দিল্লির যে তুর্কি শাসক বংশটা ছিল, তাদের ধসে পড়া শাসন ব্যবস্থাকে শক্তিশালী করেন এই শামসুদ্দিন নামের সাথে ইলতুৎমিশের উপাধি যুক্ত করা হয়েছে। দিল্লিতে যে তুর্কি শাসক বংশের ধসে পড়া শাসন ব্যবস্থাকে শক্তিশালী করেন বলেই শামসুদ্দিনের নামের সাথে ইলতুৎমিশ যুক্ত করা হয়েছে। এটা হলো কোনো কোনো ঐতিহাসিকের মতে। আবার অনেক ঐতিহাসিকের মতে ইলতুৎমিশ তার আসল নাম, শামসুদ্দিন হলো তার উপাধি, যার অর্থ হলো দিনের সূর্য। ইসলামের সেবাকর্মে মুগ্ধ হয়ে রাজদরবারের আমত্তবর্গ তাকে এ উপাধিতে ভূষিত করেন। ইলতুৎমিশ তুর্কিস্তানের বিখ্যাত ইলবারিক বংশে জন্মগ্রহণ করেন এবং তার পিতার নাম হলো ইয়ালম খান। শৈশবে তিনি অতীব সুন্দর, সুশ্রী চেহারা ও ব্যক্তিত্বের অধিকারী ছিলেন এবং বুদ্ধি, জ্ঞান ও সৌন্দর্যের কারণেই শৈশবেই তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। যে সমস্ত কথাগুলো বললাম তার সাথে আশা করি ছবিটা মিলিয়ে দেখলে আমরা এই পড়ার সাথে একমত অবশ্যই হব যে উনি দেখতে সুশ্রী ছিলেন। এটা তো আমরা দেখতেই পাচ্ছি, তাই না, ছবিটায়। সেই সাথে আরও গুণের যে অধিকারী ছিলেন, যেগুলো বললাম, যে বুদ্ধি, জ্ঞান এবং ব্যক্তিত্ব, এই সবে ছোটোবেলা থেকেই ছিলেন, সেইগুলো আমরা সামনের আলোচনায় পাবো। আর দেখতে যে সুশ্রী ছিলেন সেটা আমরা এই ছবিটার মাধ্যমে দেখতে পাচ্ছি যে দেখতে সুন্দর ছিলেন। তো আসি আমরা আজকে ওনাকে আমরা যে পড়ছি আমরা এটাকে বলি যে দাসবংশ, তথাকথিত দাসবংশ। এটা আগেও বলছি, এখনও বলছি। এবং সেই কুতুবউদ্দিন পড়াতে গিয়ে এবং কুতুবউদ্দিন যে তথাকথিত দাস ছিলেন সেটা আমরা পেয়েছি। এখন ইলতুৎমিশের ক্ষেত্রে সেরকম কিছু ছিল অবশ্যই, না হয় কেন উনি এই বংশের সাথে রিলেটেড। আর তুর্কি বংশ সেটা তো আমরা পেয়ে গেছি যে ইলতুৎমিশ তুর্কি বংশের ছিলেন, এটা লেনপুল বলেছেন। তো সেই ক্ষেত্রে আমরা এখন ওনার এটা দাস বংশের সাথে উনি কীরকম সম্পর্কিত এবং ওনার সিংহাসনারোহণ, এই সম্পর্কে একটু আমরা এখন আলোচনা করি। আমরা যাকে বলি সৎ ভাই, সেটাকে বইয়ের ভাষায় বলা হয় বৈমাত্রেয় ভাই। তো ইলতুৎমিশের বৈমাত্রেয় ভাইয়েরা ঈর্ষান্বিত হয়ে তাকে জনৈক দাস ব্যবসায়ীর নিকট বিক্রি করে দেয়। এই কিন্তু একবার বিক্রি হলো, ভাইরা বিক্রি করে দিলেন জনৈক দাস ব্যবসায়ীর নিকট। মনে রেখো আরও কয়েকবার উনি বিকৃত হয়েছেন, সেই কয়বার হলেন সেটা মনে রেখো। এবং সেই সাথে কার থেকে কার কাছে বিকৃত হয়েছেন? প্রথমে ভাইদের হাত থেকে বিকৃত হয়েছেন দাস ব্যবসায়ীর নিকট, এবং ওই দাস ব্যবসায়ী তাকে আবার বিক্রি করছে বোখারার সম্ভ্রান্ত সদরি জাহানের কাছে। এই কিন্তু দুইবার বিক্রি হয়ে গেল। এই পরিবারে থাকা অবস্থায়, কোন পরিবারে? সদরি জাহান পরিবারে থাকা অবস্থায় তিনি সাহিত্য, ধনুর্বিদ্যা, সামরিক বিদ্যায় বেশ পারদর্শী হয়ে ওঠেন। এরপরে ওই সদরি জাহান তাকে জামাল উদ্দিন নামে অপর এক দাস ব্যবসায়ীর নিকট বিক্রি করে দেন। এই হলো তিনবার বিক্রি। তিনি জামাল উদ্দিন তাকে গজনিতে নিয়ে আসেন এবং কুতুবউদ্দিনের নিকট বিক্রয় করেন। চারবার বিক্রি হয়ে গেছে। ইলতুৎমিশের আনুগত্য প্রতিবাদীকে কুতুবউদ্দিন আইবেক মুগ্ধ হন। কুতুবউদ্দিন আইবেক তখন কিন্তু দিল্লির এই শাসন ক্ষমতায় ছিলেন।
পাঞ্জাবের দুর্ধর্ষ খোক্কার জাতির বিদ্রোহ দমন করার ব্যাপারে ইলতুৎমিশ মুহাম্মদ ঘুরিকে সাহায্য করেন বলে পুরস্কার স্বরূপ তিনি সুলতানের আদেশে কুতুবউদ্দিন আইবেকের নিকট হতে মুক্তি লাভ করেন। আমরা এটা ইতিপূর্বে পড়িয়েছি যে পাঞ্জাবের দুর্ধর্ষ খোক্কার জাতির হাতে কুতুবউদ্দিন আইবেক নিহত হয়েছে, তখন কিন্তু ইলতুৎমিশ তাকে সাহায্য করছিল, এবং যদিও অতর্কিত আক্রমণে মারা গেছে, কিন্তু এর আগ পর্যন্ত আমরা দেখি ইলতুৎমিশ তাকে সাহায্য করেছেন। এবং ইলতুৎমিশ সে বিদ্রোহ দমন করার ব্যাপারে ইলতুৎমিশ মুহাম্মদ ঘুরিকে সাহায্য করছেন বলে পুরস্কার স্বরূপ এই তাকে দাসত্ব থেকে মুক্ত দেশে তিনি সুলতানের আদেশে কুতুবউদ্দিন আইবেকের নিকট হতে মুক্তি লাভ করেন। কে সুলতান? তখন সুলতান ছিলেন ঘুরি তাকে পুরস্কার স্বরূপ এই কুতুবউদ্দিন আইবেকের কাছ থেকে এই দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করেন। কুতুবউদ্দিন ইলতুৎমিশের দৈহিক সৌন্দর্য, প্রতিভা, জ্ঞান, বিশ্বস্ততা এবং আনুগত্যতা ও বিচক্ষণতা এত মুগ্ধ হয়েছেন যে নিজের কন্যার সাথে তিনি এই ইলতুৎমিশের বিবাহ দেন। এবং কুতুবউদ্দিনের মৃত্যুর পর্যন্ত ইলতুৎমিশ কিন্তু বদাউনের শাসনকর্তা ছিলেন। এরপর কুতুবউদ্দিনের মৃত্যুর পরে আরাম শাহ ক্ষমতায় আসে, এবং আরাম শাহ খুব বেশি দিন থাকতে পারেনি। আরাম শাহকে যুদ্ধ নামক স্থানে পরাজিত করে ইলতুৎমিশ সিংহাসনে আরোহণ করেন। এখন আমরা জেনে গেছি যে উনি তথাকথিত দাস কিভাবে ছিলেন এবং তার থেকে মুক্ত কীভাবে হলেন এবং কীভাবে সিংহাসনে আরোহণ করলেন। এরপর সেই সিংহাসনে আরোহণ করার পরে তিনি প্রথমে যে কাজটা করেছেন সেটা হলো গিয়ে বিভিন্ন ধরনের বিদ্রোহ দমন করেছেন, এবং এই বিদ্রোহ দমন করে তিনি তার সাম্রাজ্যকে শক্ত এবং স্থায়ী করেছেন, এবং সাম্রাজ্য যেটুকু বিস্তৃত করেছেন সেটুকু এখানে একটু আমি মানচিত্রের মাধ্যমে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। এটা হলো গিয়ে এই নীল অংশটা পুরোটাই হলো গিয়ে ওনার এই পুরোটাই হলো গিয়ে কার? ইলতুৎমিশের সাম্রাজ্য, ভারতবর্ষের মধ্যে সাম্রাজ্য। এই এইটুকু রক্ষা করতে তাকে যে বিদ্রোহ দমন করতে হয়েছে সেইগুলো আমরা এখন আলোচনায় একটু আসি। প্রথমে যে বিদ্রোহটা দমন করছে সেটা হলো গিয়া আমাত্যবর্গ এবং তুর্কি বাহিনীর, এদের সবাই আনুগত্য অর্জন করছে, এবং সেই সাথে যে যেখানে একটু বিদ্রোহী হয়েছে তাকেও দমন করছে। ইলতুৎমিশ প্রথমে দিল্লির বিদ্রোহী আমিরদের দিকে দৃষ্টি দেন, যারা বিদ্রোহী ছিল তার বিরুদ্ধে তাদের দিকে দৃষ্টি দিয়েছেন, এবং দিল্লির উপকণ্ঠে বিদ্রোহী মুইজি ও কুতুবিকে এক সংঘর্ষে তিনি পরাজিত করেন। এরপরে লাহোরের আমাত্যবর্গ এবং সুলতানদের আনুগত্য তিনি স্বীকার করে নেন। এইসব বিদ্রোহ দমন করে তিনি বদাউন, অযোধ্যা, বেনারস, সিওয়ালিক প্রভৃতি দিল্লির পার্শ্ববর্তী অঞ্চলের উপর নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন, এবং সেই সাথে সালতানাতের দূরবর্তী অঞ্চলগুলোর দিকেও তিনি সরাসরি তার নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এরপর তিনি জালালের রাজা বিদ্রোহ ঘোষণা করলে তাকেও তিনি বেশ সুন্দরভাবে দমন করতে সক্ষম হন। এরপরে উনি দৃষ্টি দেন তাজউদ্দিন ইয়ালদুজের দিকে। তাজউদ্দিন ইয়ালদুজ পাঞ্জাব দখল করে লাহোরে অবস্থান করছিলেন। আমরা এখানে এই সংক্ষিপ্ত মানচিত্রের মাধ্যমে একটু দেখাই, জায়গা স্বল্পতার জন্য মানচিত্রটা ছোট করে দিয়েছি। পাঞ্জাবটা কিন্তু আমরা এর আগে তোমাদের আলোচনায় দেখিয়েছিলাম যে এই তো কাবুল, আফগানিস্তান, এই দিকটা পাঞ্জাবটা এই দিকটা হবে, এখান থেকে লাহোর। আমরা কিন্তু এই লাহোরকে নিয়ে আলোচনা করছি। এই লাহোর, এই তাজউদ্দিন ইয়ালদুজ পাঞ্জাব দখল করে এরপরে লাহোরের দিকে দৃষ্টি দেন বা লাহোরের দিকে অগ্রসর হয়ে লাহোরে তিনি অবস্থান করেন, এই জায়গাটা অবস্থান করেন। তাজউদ্দিন ইয়ালদুজ সিন্ধুর শাসক নাসিরউদ্দিন কুবাচাকেও তিনি পরাজিত করেন। আমরা এই সিন্ধুটা এই দিকটা হবে, ভারতবর্ষের এই দিকটায়, এই নিচের এই দিকটায় সিন্ধু। তো আমরা দেখি যে সে লাহোর অবস্থান করে তিনি সিন্ধুর শাসক নাসিরউদ্দিন কুবাচাকে পরাজিত করেন। সুলতান ইলতুৎমিশ তাজউদ্দিন ইয়ালদুজের এই ক্ষমতা বৃদ্ধিকে দমন করতে প্রয়োজনীয়তা অনুভব করেন, এবং তিনি প্রস্তুতি গ্রহণ করেন, এবং 1226 খ্রিস্টাব্দে তরাইনের প্রান্তরে ইলতুৎমিশ ও তাজউদ্দিন ইয়ালদুজের সেনাবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে তাজউদ্দিন ইয়ালদুজ পরাজিত ও বন্দী হন।
পরবর্তীতে বদাউনের কারাগারে বন্দী থাকা অবস্থায় তাজউদ্দিন ইয়ালদুস মৃত্যুবরণ করেন। এইভাবে তাজউদ্দিন ইয়ালদুসের বিদ্রোহকে তিনি দমন করতে সক্ষম হন। এরপরে তিনি দৃষ্টি দেন নাসিরউদ্দিন কুবাচা। তাজউদ্দিনকে পরাজিতের পর ইলতুৎমিশ নাসিরউদ্দিন কুবাচার বিরুদ্ধে এক সামরিক অভিযান প্রেরণ করেন। 1217 খ্রিস্টাব্দে মানসেরার যুদ্ধে ইলতুৎমিশের নিকট পরাজিত হয়ে কুবাচা সিন্ধু প্রদেশে পালিয়ে যান। 1228 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ সিন্ধু আক্রমণ করলে কুবাচা সম্পূর্ণভাবে পরাজিত হন এবং সিন্ধু নদীতে ডুবে মৃত্যুবরণ করেন। কারো কারো মতে তিনি আত্মহত্যা করছেন নদীতে ডুবে, আর কারো কারো মতে নদীতে পড়ে গেছেন। যাই হোক, সিন্ধু নদীতে পড়ে তিনি মৃত্যুবরণ করলে সুলতানি শাসনের অধীনে চলে আসে সিন্ধুটাও। এরপরে তিনি ইলতুৎমিশ কৌশলে মঙ্গলদের আক্রমণ হতে নিজেকে কিভাবে রক্ষা করছেন বা অব্যাহতি পেয়েছেন, আমরা সেটা একটু আলোচনা করি। মঙ্গ বা মঙ্গল শব্দ থেকেই এই মঙ্গল শব্দটা এসেছে, যার অর্থ হল নির্ভীক। চীন, মধ্য ও পশ্চিম এশিয়ার ওপর মঙ্গলরা শ্রেষ্ঠ রাজনৈতিক ও সামরিক শক্তিতে পরিণত হয়। চীন, মধ্য ও পশ্চিম এশিয়া এর মধ্যে তাদের রাজনৈতিক এবং সামরিক শক্তিতে তারা পরিণত হয়েছে শ্রেষ্ঠভাবে, মানে সর্বোচ্চভাবে। এই সময়টা খিবারের অধিপতি জালালউদ্দিন শাহ মঙ্গল নেতা চেঙ্গিস খানের ধাওয়া খেয়ে লাহোরে আশ্রয় গ্রহণ করেন। কোথায় আশ্রয় গ্রহণ করছে? লাহোরে। লাহোরটা কিন্তু দেখতে পাচ্ছি, এই যে লাহোরে আশ্রয় গ্রহণ করছেন। এটা কার এলাকা? এই লাহোরটা কার এলাকা? আমরা দেখতে পাচ্ছি এটা ইলতুৎমিশের এলাকা। তার মধ্যে এখানে এসে মঙ্গলদের ধাওয়া খেয়ে এখানে এসে আশ্রয় গ্রহণ করেছে। লাহোর থেকে তিনি ইলতুৎমিশের দরবারে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। জালালউদ্দিন ওই লাহোরে এসে অবস্থান করছে, আশ্রয় গ্রহণ করছে এবং সেখান থেকে তিনি রাজ দরবারে বা রাজনৈতিকভাবে আশ্রয় প্রার্থনা করেন ইলতুৎমিশের কাছে। দুর্দর্শী ইলতুৎমিশ বুঝতে পারছিলেন যে জালালউদ্দিনকে আশ্রয় দেওয়ার অর্থ হলো দুর্ধর্ষ চেঙ্গিস খান মঙ্গল নেতা দুর্ধর্ষ মঙ্গল নেতা চেঙ্গিস খানের শত্রুতে পরিণত হওয়া। তাই ইলতুৎমিশ সুন্দরভাবে জালালউদ্দিনের কাছে এই আবেদন সরাসরি প্রত্যাখ্যান করেন। এই সুন্দরভাবে বিনয়ের সাথে জানাইছে যে আপনি এখানে থাকা আপনার জন্য ঠিক হবে না, কারণ এখানকার আবহাওয়া আপনার জন্য মঙ্গলজনক হবে না। ফলে মঙ্গলরা দেখলো যে জালালউদ্দিন যেহেতু এখানে আশ্রয় পায় নাই, জালালউদ্দিন যেহেতু এখানে নাই, তাই মঙ্গলরাও এখান থেকে চলে গেছে। মঙ্গলরা আর এই ইলতুৎমিশের সাম্রাজ্যের দিকে আর ফিরে তাকায় নাই, তারা ভারত থেকে চলে গেছে মঙ্গলরা। এরপরে উনি কৌশলে তো মঙ্গলদেরকে হাত থেকে রক্ষা করছেন, তার সাম্রাজ্যকে। এরপর একটু বাংলার দিকে বিদ্রোহ বাংলার শাসনকর্তা বিদ্রোহী হয়ে উঠলে সেই দিকে একটু মনোযোগ দেন বা সেই দিকে উনি ওনার বাহিনী নিয়ে অগ্রসর হন। এই বাংলায় এই সময় ছিলেন গিয়াসউদ্দিন ইয়াস খলজি। তো গিয়াসউদ্দিন বিহার দখল করে উড়িষ্যা, ত্রিহুত, বঙ্গ, মধ্যবঙ্গ এবং কামরূপ হতে কর প্রাপ্তির প্রতিশ্রুতি লাভ করেন। গিয়াসউদ্দিন ইয়াস খলজি ছিল বাংলায়, কিন্তু তিনি বিহার, উড়িষ্যা, ত্রিহুত, মধ্যবঙ্গ, কামরূপ এই সবগুলো থেকে তিনি কর আদায় করেন, প্রতিশ্রুতি লাভ করেন এইসব স্থানের শাসনকর্তাদের কাছ থেকে। তিনি নিজ নামে খোতবা পাঠ ও মুদ্রাঙ্কনের ব্যবস্থা করেন এইসব জায়গায়। এই বিদ্রোহীকে সমুচিত শাস্তিদানের জন্য 1225 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ লখনৌ আক্রমণ করেন। বাংলার রাজধানী ছিল তখন লখনৌ, এখানে আক্রমণ করেন। বিনা যুদ্ধে রাজনীতি কুশলী গিয়াসউদ্দিন ইয়াস খলজি দিল্লির অধীনতা মেনে নিয়েছে। সে এতগুলো জায়গা থেকে সে কর আদায় করতে পারতেছে, সেসবের শাসনকর্তারা তার নামে খুতবা পড়াচ্ছে, মুদ্রা অঙ্কন করছে, তাইলে তার অনেক বুদ্ধি আছে। সেই বুদ্ধির কারণে যখন দেখলো যে ইলতুৎমিশ তারকে আক্রমণ করবে বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তখন সে আস্তে কৌশলে তার সাথে সমতা মানে আত্মসমর্পণ যেটা বলা যায়, তার সাথে আত্মসমর্পণমূলক আচরণ করছে বা তার অধীনতা মেনে নিছে। এবং অনেকে এটা মন্তব্য করছে এটা যে তার সাথে সন্ধি করছে এবং সন্ধির শর্ত অনুযায়ী 38টি হাতি, 80,000, আবার কেউ কেউ বলছেন না 80 লক্ষ টাকা ও অন্যান্য উপঢৌকন সুলতান ইলতুৎমিশকে প্রদান করে তার সাথে একটা সন্ধি করছে। এবং এর ফলে সুলতান ইলতুৎমিশ তারই একজন নিজস্ব লোক মালিক আলাউদ্দিন জানিকে বিহারের শাসনকর্তা নিযুক্ত করে যায় এবং গিয়াসউদ্দিন ইয়াস খলজিকে তাকে ওই বাংলারই শাসক হিসাবে রেখে তিনি দিল্লিতে ফিরে যান ইলতুৎমিশ। কিন্তু ইলতুৎমিশ দিল্লি ফিরে যাওয়ার সাথে সাথে ইয়াস খলজি আবার বিহার আক্রমণ করে এবং আলাউদ্দিন জানিকে পরাজিত করে তাকে বিহার থেকে
ফেরত পাঠিয়ে দেয়। এই সংবাদ দিল্লিতে ইলতুৎমিশের কাছে এসে পৌঁছালে ইলতুৎমিশ সাথে সাথে তার নিজের ছেলে নাসিরউদ্দিন মাহমুদকে বাংলা আক্রমণের জন্য সসৈন্যে সেখানে প্রেরণ করেন এবং সেখানে পাঠালে পরে নাসিরউদ্দিন মাহমুদ এই যুদ্ধে জয়লাভ করেন। এভাবে বাংলার উপর দিল্লির পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শামসুদ্দিন ইলতুৎমিশ সক্ষম হন। এই গেল তার বিভিন্ন ধরনের বিদ্রোহ দমন। তো তিনি সিংহাসনে বসলেন, বসার পরে তিনি বিদ্রোহ দমন করলেন। এরপরে তার আরও কৃতিত্ব কী ছিল, বিদ্রোহ দমনের সাথে সাথে আরও কিছু কৃতিত্ব ছিল, আমরা সেগুলো আলোচনা আসি। তার কৃতিত্বের কোনো অভাব ছিল না, তার কৃতিত্ব ফার্স্ট টু লাস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত তার কৃতিত্বে ভরপুর ছিল। ইলতুৎমিশের মধ্যে যোদ্ধাসুলভ মনোভাব ছিল, সামরিক তেজস্বতা ছিল, শারীরিক শক্তি ছিল, আর আত্মবিশ্বাসটাও ছিল দুর্দর্মনীয়। এর সাথে ছিল তার রাজনৈতিক কিছু গুণাবলী। এইগুলা সব একত্রে সমাবেশ ঘটার কারণে তার গোটা জীবনটাই ছিল কৃতিত্বময়। এবং কৃতিত্বময় এই জীবনটা আলোচনা করতে গেলে প্রথমেই আমরা আসি তিনি কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করলেন বা সুশাসন প্রতিষ্ঠাতা হিসাবে তার কৃতিত্ব। অসাধারণ কর্মকৌশলের দ্বারা শাসন শৃঙ্খলার সাফল্য লাভের মাধ্যমে ইলতুৎমিশ সুশাসনের সাথে রাষ্ট্র পরিচালনা করেন। তিনি তুর্কি শাসনের ভিত্তি সুদৃঢ় করে ভারতে মুসলিম শাসনের স্থায়িত্ব দান করেন। তিনি সাম্রাজ্য বিস্তারের পরিবর্তে এর সংহতি বিধান ও সুশাসন প্রতিষ্ঠার প্রতি সতর্ক পদক্ষেপ গ্রহণ করেন। তিনি সাম্রাজ্যকে পুনর্গঠিত করে ন্যায় বিচারের ব্যবস্থা ও সামরিক এবং বেসামরিক দপ্তরগুলোতে শৃঙ্খলা আনয়ন করেন। আরও করেন সর্বভারতীয় সামরিক ও প্রশাসনিক কাঠামো নিয়ে বিশৃঙ্খল সাম্রাজ্যের সুষ্ঠু ও কল্যাণকর শাসনের প্রবর্তন করে তিনি যে সুশাসন প্রতিষ্ঠা করেছেন তাতে তার অন্যতম কৃতিত্ব আমরা পরিলক্ষিত করছি। এরপরে আসি কেন্দ্রীয় শাসনের সংগঠন। তার আগে কেউ আর কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠা করেনি। কেন্দ্রীয় শাসন মানে কেন্দ্র, যেমন আমাদের একটা কেন্দ্র আছে ঢাকায়, এই ঢাকার বাহিরে আমাদের আছে বিভিন্ন জেলা বা বিভাগ, তারও ওরকম কেন্দ্র। তার আগে আর কেউ কেন্দ্রের শাসন প্রতিষ্ঠা করতে পারেনি। তিনি প্রথম কেন্দ্র শাসনের ভিত্তি রচনা করেছেন। তিনি দিল্লি প্রশাসনের প্রকৃত সংগঠকই ছিলেন তিনি। এবং শামসুদ্দিন ইলতুৎমিশের শাসনামল হতে ইক্তা প্রথার বিবর্তন ভারতবর্ষে শুরু হয়। এর আগে ইক্তা প্রথা ছিল না। ইক্তা অর্থ অংশ বা ভাগ করে নিয়েছেন তিনি সাম্রাজ্যকে পরিচালনার জন্য। ভারতীয় সামন্ত প্রথা উচ্ছেদ করা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা, রাজস্ব আদায় করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি সমস্ত কিছুর উদ্দেশ্যে ইলতুৎমিশ এই ইক্তার প্রবর্তন করেছেন। এবং ইক্তাদারদের আঞ্চলিক প্রভাব প্রতিপত্তি দূর করার জন্য তিনি বদলির ব্যবস্থাও করেন। এই এক একটা ইক্তার দায়িত্ব ছিল ইক্তাদার মানে প্রধান, ইক্তার প্রধান, সে যাতে ওই ইক্তায় বা প্রদেশে বসে যাতে কোনো অন্যায় না করতে পারে সেই জন্য সেখান থেকে বদলি যাতে করা হয় এই বদলির ব্যবস্থাও তিনি করেন, যাতে তাদের মধ্যে ভয় থাকে যে আমি আর বেশি দিন এখানে নেই, আমাকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে। তো এইভাবে তিনি কেন্দ্রের প্রশাসনের সংগঠন করেন। এরপরে আমরা একটু দেখি তিনি সৈন্যবাহিনীতে কীভাবে কৃতিত্ব রেখেছেন। সৈন্যবাহিনী গঠনে সুলতান ইলতুৎমিশের সামরিক প্রতিভা, দূরদর্শিতা ও শাসন দক্ষতা তাকে ভারতের মুসলিম আমলের অন্যতম শ্রেষ্ঠ সুলতানের মর্যাদা দান করছে। ইলতুৎমিশ তার 40 জন বিশ্বস্ত সুযোগ্য কৃতদাসকে সংঘবদ্ধ করে একটি 40 চক্র গঠন করেন, যেটাকে কেউ কেউ বলেছে শামসি কৃতদাস ওনার নাম অনুযায়ী, যেহেতু উনি শামসুদ্দিন। আবার অনেকের মতে কিংস আর্মি, আবার কেউ কেউ এটাকে রাজার বাহিনী ইত্যাদি ইত্যাদি নামে উল্লেখ করলেও আমরা এটাকে 40 চক্র নামেই আলোচনা করছি। এই 40 চক্র বিশ্বস্ত এবং সুযোগ্য কৃতদাসদের নিয়ে উনি গঠন করেছেন এবং কেন্দ্রীয় প্রশাসনের তত্ত্বাবধানে সেনা সংগ্রহ করছেন এবং কেন্দ্রীয় কোষাগার হতে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করছেন। এভাবে তিনি কেন্দ্রীয় প্রশাসন পরিচালনায় কেন্দ্রীয় সেনাবাহিনী গড়ে তোলার সূত্রপাত হয় তার মাধ্যমে। এরপরে মুদ্রার ব্যাপারে যে কৃতিত্বের অবদান রাখছেন সেটা আলোচনা করার তার আগে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবি দুইটা তোমরা দেখে নাও। একটা হলো এখানে লেখাই আছে জিতাল, আর একটা হলো তঙ্কা। ভারতীয় উপমহাদেশে মুসলমান শাসকদের মধ্যে সুলতান ইলতুৎমিশ সর্বপ্রথম খাঁটি আরবি মুদ্রার প্রচলন করেন। তিনি রৌপ্য তঙ্কা ও তাম্র জিতাল নামে 2 প্রকার মুদ্রার প্রচলন করেন। রৌপ্য কি? রৌপ্য হলো কি বলো? তঙ্কা। রৌপ্য হলো তঙ্কা আর তাম্র হলো জিতল।
আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এটা একটু সিলভার কালার, মানে রূপার রঙটা দেখা যাচ্ছে এখানে, তাই না? আর এটা কিন্তু একটু কালচে দেখাচ্ছে কারণ এটা কালো। আরও একটা লক্ষ্য করো, এর গায়ে কিন্তু আরবি হরফ দেখতে পাচ্ছি, তাই না? তো এই দুই ধরনের মুদ্রা উনি প্রচলন করেন। এই সম্পর্কে নেলসন রাইট তিনি বলেছেন যে দিল্লির মুদ্রা প্রস্তুতকরণের ইতিহাসে ইলতুৎমিশের রাজত্বকাল একটি মাইল ফলক। দিল্লির মুদ্রা প্রস্তুতকরণে মানে দিল্লিতে মুদ্রা তৈরিকরণের ইতিহাসে ইলতুৎমিশের রাজত্বকাল ছিল একটা অন্যতম উল্লেখযোগ্য, উনি এটাকে মাইল ফলক হিসেবে চিহ্নিত করছেন। এই কথা বলছেন নেলসন রাইট। এই যে শামসুদ্দিন ইলতুৎমিশ যে মুদ্রা প্রবর্তন করলেন, সেই মুদ্রা তার প্রবর্তিত এই মুদ্রা বা তঙ্কা হলো গিয়া এই সিলভারের তঙ্কা পরবর্তীকালে সুলতানিদের অনুকরণীয় হয় এবং তঙ্কার আধুনিক সংস্করণ রৌপ্য বা টাকা, আধুনিক সংস্করণ পরবর্তীতে হয়েছে রৌপ্য এবং এটাই পরবর্তীতে টাকা হিসাবে পরিচিতি লাভ করেছে। এবং একটা স্ট্যান্ডার্ড রুপাইয়ার ওজন ছিল 175 গ্রাম। রৌপ্য, রুপাইয়া, টাকা সব কিছুই এই তঙ্কার পরবর্তী রূপ এবং একটা স্ট্যান্ডার্ড এই রুপাইয়া পরবর্তীতে যেটাকে রুপাইয়া নামে অভিহিত করেছে এবং পরবর্তীতে অনেক সুলতানরাই এটাকে অনুকরণ করছে। তো এর একটা স্ট্যান্ডার্ড রুপাইয়ার ওজন ছিল 175 গ্রাম এবং তার এই মুদ্রায় বাগদাদের খলিফার নাম অঙ্কিত ছিল এবং মুদ্রায় তিনি নিজেকে বিশ্বাসীদের নেতার সাহায্যকারী হিসাবে অভিহিত করেন। মুদ্রায় নাম অঙ্কন করেন কার? বাগদাদের খলিফার, আর সেই সাথে নিজেকে বিশ্বাসীদের নেতা বা সাহায্যকারী নাসির ই আমির আল মুমিনিন এইটাও তিনি অভিহিত করেন। এরপরে আমরা তার আরেকটা কৃতিত্ব দেখতে পাই, সেটা হলো স্থাপত্য কলার পৃষ্ঠপোষক। শিল্পরসিক ছিলেন, তার স্থাপত্য যে সমস্ত এখানে আমি তুলে ধরেছি ছবির মাধ্যমে। দেখতে পাচ্ছ আড়াই দিন কা ঝোপড়া, হাউস শামসি, কুতুব মিনার, তিনটা দেখতে পাচ্ছি। তো আমরা একটু আলোচনা করি, তারপর আমরা ছবিতে পরে আসি। শিল্পরসিক ইলতুৎমিশের সময় ভারতে স্থাপত্যকলার বিকাশ ঘটে। তার শ্বশুর কুতুবউদ্দিন আইবেক দিল্লির কুয়াতুল ইসলাম এবং আজমিরের আড়াই দিন কা ঝোপড়া মসজিদ দুটির নির্মাণ কাজ শেষ করে যেতে পারেননি। এগুলোর নির্মাণ কাজ তিনি শামসুদ্দিন ইলতুৎমিশ তার শিল্পানুরাগের অন্যতম সংমিশ্রণ ঘটিয়ে এগুলো নির্মাণ করেন এবং তার নির্মিত এই কুতুব মিনার এখনও দিল্লিতে অবিনাশী রূপ নিয়ে এখনও বিদ্যমান আছে। ইলতুৎমিশ নিজের সমাধি ভবনও নির্মাণ করেছেন এবং তার গঠনশৈলী এবং চারুশিল্প অনন্য স্বাক্ষর বহন করে। সেই সমাধিসৌধ আমরা পরে আসব। আগে আমরা একটু তার এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং আড়াই দিন কা ঝোপড়া, আমি একটু জায়গার স্বল্পতার জন্য কুয়াতুল ইসলাম এইটা দিতে পারিনি, কিন্তু এখানে আড়াই দিন কা ঝোপড়াটা দেখতে পাচ্ছ। আর এই কুতুব মিনারটা যে দেখতে পাচ্ছ এরই এখান থেকে কিছু চিত্র, মানে কাছ থেকে কিছু চিত্র নেওয়া হয়েছে, তার মধ্যে আমি এটা তুলে ধরেছি। এখানে আরবি লেখা, এই যে দেখো খুব সুন্দরভাবে আরবি লেখা, এই আরবি হরফ এগুলো। তো এটা থেকে আমরা বুঝতে পারি যে নির্মাণ শৈলীটা বা নির্মাণের যে শিল্প কলাকুশল কতটা সূক্ষ্ম ছিল এবং কতটা সৌন্দর্য ছিল সেটা এখানে দেখতে পাই। আর একটা জিনিস যেটা আমি এখানে এখন উল্লেখ করা হয় না, কিন্তু এখানে আমি দেখাচ্ছি, এই যে তোমরা দেখো যেটা দেখাচ্ছি হাউজ ই শামস
এটা উনি করেছিলেন। পানির স্বল্পতা ছিল, সেই পানির অভাব দূরীকরণের জন্য উনি এটা করেছেন 1230 খ্রিস্টাব্দে। 1230 খ্রিস্টাব্দে এই হাউজি শামস উনি তৈরি করেন। শামস নির্মাণ করছেন 1230 খ্রিস্টাব্দে। তো এর থেকে ওনার স্থাপত্য কলার যে উনি কতটা পৃষ্ঠপোষক ছিলেন সেটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা আসি শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক। ইলতুৎমিশ শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। তার সময় দিল্লি শিল্প ও বিদ্যাচর্চার কেন্দ্রে পরিণত হয়। বহু জ্ঞানী গুণী বিদ্বান ব্যক্তিকে উনি দিল্লিতে আশ্রয় দিয়েছিলেন এবং তিনি দিল্লিকে ইসলামী সংস্কৃতির শ্রেষ্ঠ কেন্দ্রে পরিণত করেন। তিনি সারা দেশে অসংখ্য সরাইখানা, মাদ্রাসা ও মসজিদ নির্মাণ করেন এবং সুফি সাধকদের প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা ছিল। এ সময় অনেক সুফি সাধক দিল্লিতে এসেছিলেন এবং তার সাহায্য সহযোগিতা তারা পেয়েছেন। ধর্মীয় নীতির দিক থেকে তিনি বেশ ধর্মপরায়ণ ছিলেন। তিনি সুফি সাধকদের যথেষ্ট শ্রদ্ধা করতেন, তা শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় বলেছি। তারপরে উল্লেখ করতে হয় এই কারণ উনি কতটা যে শ্রদ্ধা করতেন তার নিদর্শন হিসাবে শ্রেষ্ঠ আউলিয়া বাহাউদ্দিন জাকারিয়া, শেখ জালালউদ্দিন তাবরিজি এবং বিখ্যাত সুফি শেখ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি প্রমুখকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন। এবং এখানে একটা কথা একটু উল্লেখ করতে হয় যে আমরা এই যে তিনজনের নাম আলোচনা করলাম, অনেক ছিলেন, তার মধ্যে থেকে শ্রেষ্ঠ তিনজনের নাম আলোচনা করলাম। তার মধ্যেই যে সুফি শেখ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এই যে অন্যতম একজন সুফি সাধক, এই সুফি সাধকের ভক্ত কিন্তু কুতুবউদ্দিন আইবেকও ছিলেন এবং তিনি কিন্তু এই কুতুব মিনারটা নির্মাণ করা শুরু করছিলেন এই ব্যক্তির নাম অনুসারে। কুতুবউদ্দিন আইবেক নিজের নামে না, এই ব্যক্তির নাম অনুসারে এইটার নির্মাণ কাজ শুরু করছেন এবং সেটা শেষ করছেন কে? শামসুদ্দিন ইলতুৎমিশ। এরপরে আমরা আসি যে তার আরেকটা কৃতিত্ব বলা যায়, আবার প্রাপ্তিও বলা যায়। বাগদাদের খলিফার নিকট থেকে খেতাব লাভ করেছিলেন শামসুদ্দিন ইলতুৎমিশ। ইলতুৎমিশ তার শাসনামলের বৈধতা এবং রাজকীয় মর্যাদা স্থাপনের জন্য বাগদাদের খলিফা মুনতাসির বিল্লার নিকটে দূত প্রেরণ করেন এবং 19 ফেব্রুয়ারি 1229 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ সেখানে তার থেকে খেতাব লাভ করেন। তার ভারত শাসন যে বৈধ এর স্বীকৃতিস্বরূপ বাগদাদের খলিফা ইলতুৎমিশকে রাজকীয় খেতাব দেন এবং পোশাক দিয়ে সম্মানিত করেন। এতে মুসলিম বিশ্বে ইলতুৎমিশের মর্যাদা অনেক বৃদ্ধি পেয়েছিল এবং এই খেতাবটা উনি পেয়েছিলেন কবে এবং কী খেতাব পেয়েছিলেন সেটা একটু আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি। এটা হলো গিয়ে 19 ফেব্রুয়ারি। এটা হলো গিয়া 1229 খ্রিস্টাব্দে। খলিফা হলো মুনতাসির বিল্লাহ। আর ওনার খেতাবটা ছিল সুলতানি আজম। আরেকবার খেতাবটা আরেকবার একটু লিখে দিচ্ছি। আজম। এরপরে আসি তার আরেকটি অন্যতম কৃতিত্ব, যেটা হলো গিয়া এই কৃতিত্বের মধ্যে শ্রেষ্ঠত্বের দাবিদার, সেটা হলো দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। এই কথাটা বলার আগে আমরা একটু প্রতিষ্ঠাতা আর প্রকৃত প্রতিষ্ঠাতা নিয়ে আরেকটু আলোচনা করি। প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক।
প্রকৃত প্রতিষ্ঠাতা। ইলতুৎমিশ। একটা হলো প্রতিষ্ঠাতা আর একটা হলো প্রকৃত প্রতিষ্ঠাতা। এখন প্রতিষ্ঠাতা আমরা বুঝি, প্রতিষ্ঠাতা হলো যে কিছু একটা সৃষ্টি করছে বা তৈরি করছে যিনি, তাকে প্রতিষ্ঠাতা বলা হয়। তো সেটা আমরা পেয়ে গেলাম কুতুবউদ্দিন আইবেক। প্রকৃত প্রতিষ্ঠাতাটা কি? প্রকৃত প্রতিষ্ঠাতা জানি, তোমরা অনেকেই জানো, তারপর একটু আলোচনা করে নিচ্ছি যদি কেউ না জেনে থাকো তার জন্য। প্রকৃত প্রতিষ্ঠাতা হলো যে করে গেছে তারপরে এসে ওটাকে আরও শক্তিশালী মজবুত করা, যাতে ওটা দীর্ঘায়ু হয় বা অনেক বছর চলে, বা পরবর্তী শাসকদের জন্য যাতে এটা বেশ আরামদায়ক হয়, বা পরবর্তীতে যারা আসেন তারা যেন এটাকে স্বাচ্ছন্দ্যভাবে এটাকে চালাইয়ে নিতে পারেন, অর্থাৎ কোনো ঝুঁকি যেন না থাকে, শক্ত ভিত্তির উপরে দাঁড় করানো। এই কাজটাই হলো প্রকৃত প্রতিষ্ঠাতার। তো যাই হোক, আমরা সেই ব্যাপারে ওনার কৃতিত্বটা কী ছিল সেটা একটু আমরা আলোচনা করি। প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে ওনার কৃতিত্ব কার? শামসুদ্দিন ইলতুৎমিশ প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে তার কৃতিত্ব। তুর্কি জাতি বিপদাপন্ন, বিদ্রোহী সর্দারগণ, মালিকগণ ও ক্ষমতাশালী অভিজাতগণ সুলতানের অস্তিত্ব বিলোপ সাধনে কৃতসংকল্প। সিন্ধু দেশ, রণথম্বর, গোয়ালিয়র প্রভৃতি অঞ্চলে বিদ্রোহীদের স্বাধীনতা ঘোষণা, এমন জটিল পরিস্থিতিতে ইলতুৎমিশ ক্ষমতায় আরোহণ করেন বা বসেন। আরাম শাহের কারণে এই, অর্থাৎ কুতুবউদ্দিন আইবেক যে অবস্থায়, ঘুরির পর কুতুবউদ্দিন আইবেক যে অবস্থায় রেখে গেছে, তাতে একজন শক্ত সামর্থ্য ইলতুৎমিশের মতো লোকেরই ক্ষমতায় আসলে মোটামুটি সেটাকে সহজে ধরে রাখতে পারত। কিন্তু আরাম শাহ কয়েক মাস শাসন করার জন্য এই একটা বিশৃঙ্খল অবস্থার বা কঠিন অবস্থার সৃষ্টি হয়, যেই অবস্থার বা যেই বিশৃঙ্খল বা জটিল অবস্থার বা পরিস্থিতিতে ইলতুৎমিশ সিংহাসনে আরোহণ করেন। তখন দিল্লির সালতানাতের ভবিষ্যৎ ছিল অনিশ্চিত এবং গোলযোগপূর্ণ। এমন দ্বন্দ্ব, বিক্ষুব্ধ, বৈরী পরিবেশে শামসুদ্দিন ইলতুৎমিশ দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতার মর্যাদা লাভ করেন। তিনি দীর্ঘ 25 বছর অক্লান্ত পরিশ্রম এবং সাংগঠনিক প্রতিভা বলে ভারতের সর্বপ্রথম একটি সুপরিকল্পিত রাজধানী, একটি স্বাধীন সাম্রাজ্য, একটি বংশানুক্রমিক সমাজতন্ত্র সম্মত সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। 25 বছর অক্লান্ত পরিশ্রম করছেন। কত বছর? 25 বছর। তারপরে এই সাম্রাজ্যটাকে একেবারে, যেটা বলা হয়েছে যে সুপরিকল্পিত রাজধানী, স্বাধীন সাম্রাজ্য এবং বংশানুক্রমিক সমাজতন্ত্র সরকার প্রতিষ্ঠা করতে তিনি পেরেছেন। এবং তার রেখে যাওয়া সালতানাতি তার অবর্তমানে তাসের ঘরের মতো ঠুনকো না হয়, সেজন্য তিনি সর্বপ্রথম ভারতীয় প্রশাসনের ভিত্তি রচনা করেন, এবং এই জন্যই তাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। দিল্লির সালতানাতের প্রকৃত সংগঠক হিসাবে তিনি ইকতা, প্রাদেশিক প্রশাসন, সামরিক বাহিনীর সংগঠন, মুদ্রার প্রবর্তন এবং কেন্দ্রের শাসন, এগুলো তিনি গড়ে তোলেন। এসব বিবিধ মৌলিক কৃতিত্বের জন্য তাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। এবং এ প্রসঙ্গে ABM হাবিবুল্লাহ, একজন ঐতিহাসিক, যার নাম হলো গিয়া ABM হাবিবুল্লাহ। এই ABM হাবিবুল্লাহ তিনি বলেছেন যে আইবাক দিল্লির সালতানাত এবং তার সার্বভৌমত্ব মর্যাদার রূপরেখা প্রদান করেছেন। কে? আইবাক। কি করেছেন তিনি? দিল্লির সালতানাতের এবং এই সালতানাতের সার্বভৌমত্ব মর্যাদার রূপরেখা প্রদান করেছেন। আর ইলতুৎমিশ নিঃসন্দেহে তার প্রথম রাজা, কাজী এই জন্য তাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায় বা বলা উচিত বা বলতে পারি। এরপরে আমরা আসি তার মৃত্যু এবং তিনি উত্তরাধিকারী নির্বাচন করে গেছেন। সেটা দীর্ঘ 25 বছর রাজত্ব শেষে 1236 খ্রিস্টাব্দে সুলতান ইলতুৎমিশ মৃত্যুমুখে পতিত হন, এবং মৃত্যুর পূর্বে তিনি সার্বিক বিবেচনায় কন্যা সুলতান
রাজিয়াকে আমরা আগে সুলতান বলবো না, আমরা আগে বলবো যে সার্বিক বিবেচনায় তিনি তার কন্যা রাজিয়াকে তার উত্তরাধিকারী নির্বাচন করে যান, কারণ তিনি মনে করেন যে রাজিয়া যোগ্য এবং রাজিয়াই এই সালতানাতকে রক্ষা করতে পারবে। এই জন্য তিনি সুলতানা রাজিয়াকে এর উত্তরাধিকার রাজিয়াকে কন্যা রাজিয়াকে তিনি নির্বাচন করে যান উত্তরাধিকারী হিসাবে। কিন্তু তুর্কি আমত্তবর্গ এবং আমিরগণ, তুর্কি যে আমিররা ছিলেন এবং আমত্তবর্গ ছিলেন, তারা নারী কর্তৃত্ব, নারী নেতৃত্ব মেনে নেওয়ার মতো মানসিকতা তাদের ছিল না, যার কারণে তারা ইলতুৎমিশের অকর্মণ্য পুত্র রুকনুদ্দিন ফিরোজকে শাসন ক্ষমতায় বসায়। কিন্তু রুকনুদ্দিন ফিরোজ 6 মাস শাসন ক্ষমতায় ছিলেন। তিনি ওই 1236-এই শাসন ক্ষমতায় বসে এবং 1236-ই তিনি তাকে রাজিয়া শাসন ক্ষমতা থেকে তাকে রাজিয়া পরাজিত করে সরিয়ে দিয়ে নিজে শাসন ক্ষমতায় বসেন। এবং আমরা এখানে যেটা আবার একটু উল্লেখ করার মতো, যে আমরা ওনার সমাধিসৌধ দেখতে পাচ্ছি। এই সমাধিসৌধে আমরা কৃতিত্ব পড়াতে গিয়ে বলেছিলাম যে সমাধিসৌধতেও যে শিল্প স্বাক্ষর রেখেছেন ওনার স্থাপত্য শিল্পের নিদর্শন অন্যতম। এখানে তোমরা দেখো, এই যে দেয়ালে সুন্দর আরবি হরফে লেখা, খুব নিখুঁতভাবে এই কাজগুলো করা। এর থেকে ওনার শিল্পরসিক যে ছিলেন তার প্রমাণ পাওয়া যায়। এইটা হলো ওনার সমাধিসৌধ, এবং এটা হলো সমাধিসৌধর বাহিরের যে সমাধিসৌধ যে গৃহটার মধ্যে, সেই গৃহের দেয়াল এটা। তো এই হলো গিয়ে আমাদের আজকের আলোচনা। আশা করি এই আলোচনায় আমরা দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতার উল্লেখ করে ইলতুৎমিশের যে কৃতিত্ব সেটা আমরা পেয়ে গেছি, এবং সেটা আমরা বইয়ের সাথে এই লেকচারটা একটু ফলো করে পড়লে আমরা যে কোনো ধরনের প্রশ্ন আসলে আমরা তার অ্যান্সার পরীক্ষার হলে করতে পারবো। এবং আগামী ক্লাসে আগেই বলছিলাম যে আমরা রাজিয়া নিয়ে আলোচনা করব। যদিও রাজিয়া পরবর্তী সুলতান হয়েছিলেন, তাই আমরা আগামী ক্লাসে সুলতান রাজিয়া নিয়ে আলোচনা করব। আজ এই ক্লাস এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি নিষেধ মেনে চলো, শারীরিক দূরত্ব বজায় রেখো, করোনা থেকে মুক্ত থেকো। ধন্যবাদ সকলকে।